দুনিয়া বদলাচ্ছে প্রতিদিন প্রতিক্ষণ। প্রতিযোগিতার এই দুনিয়ায় সবাই চায় এক ধাপ এগিয়ে থাকতে, কেউ কাউকে পেছনে ফেলতে চায়, আবার কেউ চায় সেরা হতে। এখানে কেউ থেমে থাকে না, সবাই ছুটছে সামনের দিকে। এভাবেই শুরু হয় টিকে থাকার লড়াই, কৌশল, জ্ঞান আর আত্মবিশ্বাসের মিশেলে। এখানে শুধু জেতাই নয়, শেখাটাও সমান জরুরি, কারণ প্রতিটি মুহূর্ত হলো নতুন চ্যালেঞ্জ আর নতুন সুযোগ। আর এই পথটা সহজ নয়, এখানে লাগে বুদ্ধি, সাহস আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তাহলে প্রস্তুত তো? চলো শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। হ্যালো বন্ধুরা, দিস ইজ বর্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে ওয়ার 2 মুভিটি সম্পূর্ণরূপে এক্সপ্লেন করব। মুভির শুরুতে আমরা জাপানের কামাকুরা শহরকে দেখি। সেখানে মাস্টারের জন্মদিন পালন করা হচ্ছে। তখন মাস্টারের এক শিষ্য মাস্টারের কাছে এসে বলে সে আসছে, আপনি এখান থেকে পালিয়ে যান। মাস্টার তখন মুস্কি হেসে বলে তাকে আসতে দাও। এরপর আমরা মেজর কবিরকে দেখি, সে এখানে এসে উপস্থিত হয়েছে। তাকে দেখে মাস্টার তাকে জিজ্ঞেস করে, তুমি কি একা? কবির বলে হ্যাঁ। মাস্টার তখন তার পোষা নেকড়েকে কবিরকে আক্রমণ করার জন্য ইঙ্গিত দেয়, কিন্তু কবির উল্টো নেকড়েকেই পোষ মানিয়ে ফেলে আর মাস্টারকে বলে আজ তোমার মৃত্যুর দিন। মাস্টার তখন বলে আজ আমার 17 জন্মদিন, আমি 100 বছর বাঁচতে চাই। কবির তখন বন্দুক বের করলে মাস্টার বলে এটা শান্তিপূর্ণ জায়গা, অস্ত্র ছেড়ে দিয়ে হাত দিয়ে এসো। তখন লড়াই শুরু হয়, মাস্টারের লোক উইথ কবির। এই যুদ্ধে মাস্টারের লোকদেরকে ইচ্ছে মতো ধোলাই দেয় কবির, যা দেখে মাস্টার সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তবে কবির তাকে পালাতে দেয় না। মাস্টার হেলিকপ্টার নিয়ে পালাতে চেষ্টা করে, বাট কবির হেলিকপ্টারের সামনে এসে মাস্টারকে গুলি করে এবং হেলিকপ্টারটাও বিধ্বস্ত হয়। তো এখান থেকে সিন চেঞ্জ হয়, আমরা দেখি জার্মানির বার্লিন শহর, আর সেখানে একটি বারে আছে কবির। সেই বার থেকে আমরা জানতে পারি কবির এখন কন্ট্রাক্ট কিলার। সে টাকার বিনিময়ে মানুষ খুন করে। জাপানের মাস্টারকেও সে সেই কন্ট্রাক্ট কিলিং এর মাধ্যমেই মেরেছে। তো এই কিলিং মিশন কবিরকে যে কন্ট্রাক্ট দেয়, সে কবিরকে জানায় এবার তুমি একা নও, অন্য একজনকে তোমার সাথে নিতে হবে। তখন কবির বলে আমি যৌথভাবে কাজ করি না। মালিক জানায় তুমি যার হয়ে কাজ করবে তার হয়ে অলরেডি অনেকগুলো কাজ তুমি করে ফেলেছো, ইভেন জাপানের কন্ট্রাক্টও তারই ছিল, আমি শুধু ডিল করছি। কবির এবার জানতে চায় সে কে। মালিক জানায় কালী। এই কালী নামটা শুনে কবির তাকে জিজ্ঞেস করে ইন্ডিয়ান? মালিক তখন তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে বলে কালীর সাথে তোমার ইন্টারভিউয়ের সময় চলে এসেছে। এই কথাটা বলতে না বলতেই কবিরকে একটা জায়গায় বন্দি করে ধোঁয়ার মাধ্যমে অজ্ঞান করে ফেলানো হয়। এরপর সিন শিফট হয়, আমরা দেখি এয়ারফোর্স এর ক্লাব, যেখানে বিমান বাহিনীতে ভালো কাজ করার জন্য উইং কমান্ডার কাব্য লুথ্রাকে সম্মাননা দেওয়া হচ্ছে। লুথ্রার মেয়ে সম্মাননার দিন পার্টিতে লুথ্রা তার মেয়ের সাথে ডান্স করতে থাকে। তখন লুথ্রা একটি আননোন নাম্বার থেকে ফোন পায়। এরপর সে বাইরে আসে। তখন সিন আবার শিফট হয়, দেখা যায় হিমালয়ের একটা জায়গা যেখানে কবিরকে দেখা যায়। সেই জায়গাতে কবিরের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মিটিং এর জন্য উপস্থিত হয় কালী। তখন দেখা যায় কালী আসলে কোনো মানুষ নয়, এটা একটা গ্রুপের নাম। সাউথ এশিয়া মহাদেশের লোকসহ রাশিয়াও এর মধ্যে সামিল আছে। তো কালীর ইন্ডিয়ার দায়িত্বপ্রাপ্ত লোক কবিরকে জানায় আমরা অনেকদিন থেকেই তোমার উপর নজর রেখেছিলাম, এখন পর্যন্ত তুমি যতগুলো কাজ করেছো সেই সমস্ত অ্যাসাইনমেন্ট গুলো আমরা তোমাকে দিয়েছি, তাই এখন আবার সুযোগ এসেছে আমাদের দলের হয়ে কাজ করার। কবির জিজ্ঞেস করে তোমরা কি কাজ করো আর আমি কিভাবে তোমাদের সাথে যুক্ত হব। কালীর ইন্ডিয়ান পার্সন জানায় আমরা বিভিন্ন দেশের অর্থনীতি নিয়ে কাজ করি, তুমি আমাদের দলে যুক্ত হবে নেক্সট অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করার মাধ্যমে। কবির প্রশ্ন করে অ্যাসাইনমেন্টের ডিটেলস কোথায় পাবো। তখন জানানো হয় তোমার পিছনেই আছে অ্যাসাইনমেন্ট। কবির পিছনে ফিরে দেখে একজনকে বেঁধে রাখা হয়েছে, লোকটার মুখটা ঢাকা। কবির কাছে গিয়ে মুখ খুলে দেখে সেটা আর কেউ নয়, লুথ্রা, কবিরের বস লুথ্রা। লুথ্রা মুখ খোলার পরপরই কবিরকে দেখে থুথু মারে। লুথ্রা সাথে বলে দেশদ্রোহী। অন্যদিকে কালীর থেকে জানানো হয় এবারের অ্যাসাইনমেন্ট হচ্ছে লুথ্রাকে মেরে ফেলা। এরপর আবার সিন শিফট হয়, 2 বছর পিছনেই আমরা দেখতে পাই আমস্টারডামে লুথ্রা কবিরকে কয়েকটা নিউজ পেপারের খবর দেখায়, বলে এই যে এসব দেশে যে এত অ্যাটাক হচ্ছে এসবের পিছনে আছে কালী নামের একটি গোষ্ঠী। এরা বিভিন্ন দেশের অর্থনীতি ধ্বংস করছে, বিভিন্ন অসুবিধার সৃষ্টি করছে। কবির এটা শুনে জিজ্ঞেস করে তাহলে কালীকে শেষ করে দেই। লুথ্রা জানায় কালীকে দেখা যায় না, আর এটা একা কোনো মানুষ নয়, সাউথ এশিয়ার অনেকগুলো দেশ মিলে একটি গ্রুপ, তারা অনেক পাওয়ারফুল। এবার তারা ইন্ডিয়ার পিছু লেগেছে।
এটা শুনে কাবির বলে, ঠিক আছে, অন্ধকারে ঢুকেই তাদের মারবো। কাবিরের এই কথাতে ক্লিয়ার হওয়া যায় যে কাবির আসলে কন্ট্রাক্ট কিলিং এ কেন নাম লিখিয়েছে, মূলত সে কালির ভেতরে ঢুকতে চেয়েছিল। এটা আরো ক্লিয়ার হয়ে যায় যে প্রেজেন্ট ডেতে লুথরাকে কাবির মারতে চায় না, কিন্তু লুথরা বলে চারিদিক থেকে সবাই ঘিরে রেখেছে, তাই আমাকে মেরে তুমি তাদের দলে ঢুকে যেতে পারবে। তারা কালি হলে তাদের উপর কালি যোগ হয়ে নামবে তুমি। তারপরও সে তার বসকে মারতে চায় না, কিন্তু লুথরা নির্দেশ দেয় মারার জন্য, কারণ তার কাছে দেশ আগে। কাবির তখন নিরুপায় হয়ে লুথরাকে মেরে ফেলে। চারিদিকে ছড়িয়ে পড়ে রাসিফের মৃত্যুর ঘটনা। লুথরা মার্ডারের ক্রাইম সিনে চলে আসে মেয়ে কাব্যা। সেখানে এসে সে জানতে চায় কে মেরেছে। একজন ভিডিও ফুটেজ দেখায় যেটা অপরিচিত কেউ রকে দিয়েছে। কাব্যা ভিডিও ফুটেজে দেখে তার বাবাকে মেরেছে মেজর কাবির। কাব্যা প্রচন্ড রেগে যায়। এই পর্যায়ে সিন শিফট হয়। কাবিরকে দেখা যায় অন্য একটি জায়গায় কালির সাথে মিটিং করতে আসছে সে। মিটিং এ এবার মুখোশ থেকে বের হয়ে আসে ইন্ডিয়ার প্রতিনিধি। কাবির দেখে সেটা গোল্ডেন গ্ল্যাডিটর্স। তো গ্ল্যাডিটর্স তথা কালি অভিনন্দন জানায় কাবিরকে, কারণ সে তার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছে। সেই সাথে কাবিরকে কালি টিমে যুক্ত করা হয়। ট্রেনিং এর জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। কাবির তখন প্রশ্ন করে লুথরাকে মারার ভিডিওটি রকে কেন দিয়েছেন? নিশ্চয়ই ইন্স্যুরেন্সের জন্য, যাতে আমি আর আমার কাজে ফিরতে না পারি। কালির ইন্ডিয়ান প্রতিনিধি বলে, হ্যাঁ, প্রথম ধাপ লুথরাকে শেষ করা, পরবর্তীতে তার জায়গায় আমাদের লোককে বসানো। এরপর দেখা যায় লুথরার শেষকৃত্য। সেখানে নতুন র চিফ হয়ে এসেছে, সে সমবেদনা জানাতে এসেছে, যার নাম বিক্রান্ত কোল। বিক্রান্ত নতুন চিফ হওয়ার পর শেষকৃত্য অনুষ্ঠানে কাব্যাকে বলে, আমরা কাবিরকে ধরবই। টিমে তখন কাব্যা যুক্ত হতে চাইলে বিক্রান্ত জানায়, আমাদের টিমে কোনো লেডি থাকবে না। সেই সময় লুথরার বন্ধু জানায়, কাব্যাও কম কিছু নয়, তাছাড়া কাবিরকে ধরতে এমন একজনকে দরকার যে কাবিরের মতোই, যাকে কেউ সেভাবে চেনে না। বিক্রম জিজ্ঞেস করে কে সে। তখন সিন শিফট করে মেজর বিক্রমকে দেখানো হয়। বিক্রম তখন এক মিশনে ছিল। সোমালিয়ার জলদস্যু কয়েকজন ইন্ডিয়ান আর্মিকে জিম্মি করে, আবার তাদের আস্তানাতেও অনেক মাইন পুঁতে রাখে। তো এই রিস্কি অপারেশনে কোনো আর্মস ছাড়াই একা যায় বিক্রম। সরাসরি ড্রোনে করে সোমালিয়ার আস্তানায় যায় মেজর বিক্রম। সেখানে গিয়ে সব জলদস্যুদের শেষ করে জিম্মি ইন্ডিয়ান আর্মিদের মুক্ত করে সে। মাইন ব্লাস্ট করে ঘরে ফেরে বিক্রম। এই ফাইন্ডস তো র হেডকোয়ার্টারে কাবিরকে কিভাবে মারা হবে সেটা নিয়ে একটা মিটিং বসেছে, যে মিটিং এ উপস্থিত ছিল বিক্রম। তো মিটিং এর র চিফ গ্রান্ট জানায় কাবির একা লুথরাকে মারেনি, সেখানে একটি টিম আছে। কাব্যা জানায় সেই মেরেছে, এমনকি সে ভিডিও করে সেটাও আমাদের পাঠিয়েছে। কিন্তু কাবির তো সবসময় লুথরাকে বাবা মানত। অন্যদিকে লুথরা ছেলের চেয়েও বেশি ভালোবাসতো কাবিরকে। তাহলে এটা কিভাবে হলো? এসব ডিসকাশনের ভিতর বিক্রম বলে, এই মিশন আমাকে দিন, আমি একাই সব খেল খতম করে দিব। কিন্তু কেউ কোনো লিড খুঁজে পায় না, কারণ ক্রাইম সিন একদম ক্লিন ছিল। কাব্বার তখন মনে পড়ে যায় কাবিরের ন্যায়না নামে এক প্রেমিকা ছিল, সেই ন্যায়নার একটা বাচ্চা আছে। এখানে সিন শিফট হয়। স্পেনের একটি শহর দেখানো হয়, যেখানে ন্যায়নার মেয়ে রুহিকে দেখা যায়। রুহির সাথে আবার এয়ারফোনে কথা বলতে দেখা যায় কাবিরকে। রুহিকে কাবির নিজের মেয়ের মতো করেই বড় করেছে। তো রুহি যে কারোর সাথে কথা বলছে এটা র টিম রুহিকে ফলো করলে বুঝতে পারে, অর্থাৎ কাবিরকে ধরার জন্য অলরেডি স্পেশাল র টিম রুহির পিছু নিয়েছে। তারা বুঝতে পারে কাবিরও এখানে আছে। তখন বিক্রম কাব্যাকে জিজ্ঞেস করে, কাবিরকে কাছে পেলে গুলি করবে তো? কাব্যা কথা বলে না। এর মধ্যেই কাবিরকে একটি মেসেজের মাধ্যমে জানানো হয় র তাকে ফলো করছে। এটা জানা মাত্রই কাবির রুহিকে সেফ জোনের দিকে যেতে বলে। এদিকে কাবিরও কয়েকজনকে আহত করে সেফ জোনের দিকে যেতে থাকে। কাবির রুহিকে একটি গাড়ি স্টার্ট দিতে বলে। রুহি জিজ্ঞেস করে, কোনটা তোমার গাড়ি? কাবির বলে, একটাও না, তোমাকে গাড়ি চুরি করতে হবে, যেমনটা আমি তোমাকে শিখিয়েছি। এর মধ্যেই কাব্যার মুখোমুখি হয় কাবির। মুখোমুখি হওয়ার পরপরই কাব্যা জিজ্ঞেস করে, তুমি কি আমার বাবাকে মেরেছো? কবির কথা বলে না। এতে কাব্যা বুঝতে পারে কাবিরই তার বাবাকে মেরেছে। তাই গুলি চালাতে গেলে কাবির আগেই বুলেট খুলে নেয়। দুজনের মধ্যে চলে বেশ ফাইট। দেখা যায় কাব্যাও বেশ ভালোই ফাইট দিচ্ছে কাবিরের সাথে। এর মধ্যে গাড়ি খুলতে পারে রুহি। কাবির তখন তাকে নির্দিষ্ট একটি জায়গায় আসতে বলে। এদিকে কাব্যাকে ফাঁকি দিয়ে স্প্রিং রশি দিয়ে নিচে নেমে রুহির গাড়িতে করে পালাতে গিয়ে এবার মুখোমুখি হয় বিক্রমের। বিক্রম গাড়ি নিয়ে সামনে এগোতে থাকলে কাবির গাড়ি পিছনে নিয়ে যেতে থাকে। একসময় গাড়ি নিয়ে চলে দুজনের মধ্যে রেস। সেই রেস করতে গিয়ে ব্রিজের উপর অ্যাক্সিডেন্ট করে বসে বিক্রম। কিন্তু ততক্ষণে কাবিরের গাড়িকে স্পেনের পুলিশ ঘিরে ফেলেছে। তখন বন্দুক হাতে নিয়ে বিক্রমও বের হয়, কিন্তু কাবিরের কোনো ভয় নেই, উল্টো মেয়েকে প্রস্তুত থাকতে বলে। একসময় বিক্রম কাবিরের গাড়িকে লক্ষ্য করে গুলি ছুড়লে কাবির ব্রিজ থেকে গাড়ি নিয়ে ঝাঁপ দেয়।
এবং ট্রেনের উপর গিয়ে পড়ে। এমনভাবে পড়ে যে রুহি প্রায় ট্রেন থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়েছিল। কাবির কোনোভাবে রুহিকে বাঁচানোর চেষ্টা করে, সেটা দেখে বিক্রম আসে রুহিকে বাঁচাতে। একসময় রুহিকে সেভ করে। তখন প্রথমবার ফেস অফ হয় কাবির এবং বিক্রমের, কিন্তু তারা একটা টানেলের সম্মুখীন হয়। যদি ট্রেন টানেল পর্যন্ত যায় তাহলে পুরো ট্রেন ক্রাশ হবে। অন্যদিকে ট্রেনে অনেক যাত্রী এবং তার মেয়ে শুধু ইঞ্জিনে, তাই ট্রেনে সবাইকে বাঁচানোর জন্য টানেলের আগে ট্রেন থেকে ইঞ্জিন খুলে ফেলে সবাইকে বাঁচায় বিক্রম। অন্যদিকে কাবির আর রুহি নদীতে লাফ দেয়, ফলে কাবিরকে আর ধরা হয় না বিক্রমের। এরপর কাবির রুহিকে নিয়ে হিমাচল প্রদেশের মানালিতে আসে। এর আগে ওয়ার মুভিতে খালিদ নামের যে ছেলেটা ছিল, সেই খালিদের মা এই মানালিতেই থাকে। তার বাড়িতে রুহিকে নিয়ে আসে কাবির। অনেকদিন পর কাবিরকে দেখে খুশি হয় খালিদের মা। খালিদের মাকে কাবির বলে রুহিকে সেভ করে রাখতে। খালিদের মা সেটা গর্বের সাথে রাখতে চায়। কাবির তখন ইয়েমেনে আসে ISIS এর বেইজে। সেখানে কাবির দেখা করে কালির ইন্ডিয়ান পার্সনের সাথে। কালি আর ইন্ডিয়ান পার্সন আবার একটা মিশন দেয় কাবিরকে। কাবির বলে রয়ের মধ্যে যদি কোনো বন্ধু থাকতো তাহলে ভালো হতো। কালির প্রতিনিধি আপাতত কেবিনেটের বন্ধুকে দেখায়, এই বলে একটা ডিভিডিও দেয়। ডিভিডি ওপেন করলে দেখে কালির সাথে লুথরার বন্ধুও যুক্ত, যে আবার নিজে থেকে বিক্রমকে অ্যাপয়েন্ট করেছে কাবিরকে মারার জন্য। তাহলে কি বিক্রম ও কালির লোক? এই জন্যই কি সুযোগ পেয়েও কাবিরকে মারেনি? এই বিষয়টা আমরা সামনে জানতে পারবো। তো কালির এজেন্ট এবার বলে ইন্ডিয়ান বিজনেসম্যান সার্নি ফ্যামিলি চার্টার প্লেনে ইন্ডিয়া যাবে। এবারের মিশন পুরো সার্নি ফ্যামিলিকে শেষ করা। তাদের অনেক দেশপ্রেম। সেদিনই বিক্রমের কাছে এই ফেক অ্যাকাউন্ট থেকে মেসেজ আসে। সেই মেসেজে বিক্রমকে স্পেনে আগামীকাল বিকাল 5টায় দেখা করার কথা বলা হয়। বিক্রম নির্দিষ্ট স্থানে 5টায় আসে। তখন দেখা যায় ফেক অ্যাকাউন্ট থেকে কাবির মেসেজ করেছিল বিক্রমকে। তো দুজনেই টেবিলের নিচে দুজনের দিকে বন্দুক তাক করে রাখে। এরপর বিক্রম জিজ্ঞেস করে কেন এখানে ডেকেছে। কাবির বলে কালির মুখোশ উন্মোচন করার জন্য। 2 বছর যে লুথরার সাথে কাজ করেছে সেটাও জানায়। এতে বিক্রম ক্লিয়ার হয়ে যায় কাবিরের মতো দেশপ্রেমিক তো আর দেশদ্রোহী হতে পারে না। এরপর কাবির জানায় কালি চাচ্ছে সার্নি ফ্যামিলিকে মারতে। তুমি আমাকে এবং কালির সৈন্যকে থামাবে। আমি ভেতর থেকে কাজ করব আর তুমি বাইরে থেকে কাজ করবে। এতে আমাদের জীবনও চলে যেতে পারে। বিক্রম জানায় মৃত্যুর জন্য আমি প্রস্তুত। পরের দিন চার্টার প্লেনে করে সার্নি ফ্যামিলি যেতে থাকে। সেখানে জেট প্লেন নিয়ে আসে কাবির। চার্টার প্লেনের পাইলটকে প্লেন একটু নিচে নামাতে বলে। সেই সময় প্লেনের ভিতরে ক্রু আবার সার্নি ফ্যামিলিকে এক ধরনের ড্রিঙ্কস দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর কাবিরের প্লেন থেকে একে একে নামতে থাকে কালির সৈন্যরা। নেমে যখন তারা চার্টার প্লেনে ঢুকবে তখন আগে থেকে প্লেনে থাকা বিক্রম সবার সাথে লড়াই করতে শুরু করে। একসময় ফাইট করতে করতে প্লেনের উপরে ওঠে। প্লেনের উপরে উঠেই সবার সাথে লড়তে থাকে। বিক্রম ফাইট করতে করতে বিপদে পড়ে গেলে তখন কাবির এসে যোগ দেয়। দুজন মিলে তখন সবাইকে শেষ করে। এরপর দুজনেই চার্টার প্লেনে চলে আসে। প্লেনে যে সবাইকে ড্রিঙ্কস করিয়েছিল তাকেও মেরে দেয়। এ পর্যায়ে বিক্রমের আসল মুখোশ উন্মোচন হয়। সে আসলে সার্নি ফ্যামিলিকে ঘুমান্ত অবস্থায় মেরে ফেলতে থাকে। এটা দেখে কাবিরের আর বুঝতে দেরি হয় না বিক্রম কালির দলের। বিক্রম তখন কাবিরকে বলে তুমি সবসময় বন্ধু চিনতে ভুল করো। কিন্তু বিক্রম এবার কাবিরকে মারে না। সে জানায় নেক্সট টাইম দেখা হবে। এই বলে একটা প্যারাশুট দিয়ে সে কাবিরকে প্লেন থেকে নিচে ফেলে দেয়। কাবির নিচে পড়া অবস্থায় বিক্রমকে শুধু দেখতে থাকে। কাবির বিক্রমকে দেখতে থাকে কারণ বিক্রম হচ্ছে কাবিরের ছোটবেলার বন্ধু রঘু। এই পর্যায়ে রঘু আর কাবিরের ছোটবেলার সিন দেখানো হয়। দুজনেই অনাথ ছিল। একদিন কাবিরকে কয়েকজন মারতে থাকলে রঘু বাঁচায় কাবিরকে। তারপর দুজনে একসাথে ক্রাইম পার্টনার হয়ে ওঠে। বিভিন্ন কর্মকাণ্ড করতে থাকলে দুজন পুলিশের হাতে ধরা খায়। এরপর তাদের দুজনকে কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় কারণ তাদের বয়সটা অনেক কম ছিল। সেখানেই একদিন কর্নেল লুথরা আসে। সে এসে সবাইকে বলে তোমাদের মাঝে সুযোগ আছে, তোমরা এখানে না থেকে দেশের জন্য কাজ করতে পারো। এটা শুনে রঘু খুশি হয় কারণ সে সবসময় নাম্বার 1 হতে চেয়েছে। এখন সে চায় দেশ সেরা সোলজার হতে। এজন্য সবগুলো ট্রেনিং এর কঠোর পরিশ্রম করে নাম্বার 1 হয় রঘু। কিন্তু রেজাল্টের দিন কাবিরকে সোলজার হিসেবে বেছে নিলেও রঘুকে নেওয়া হয় না। রঘু কারণ জানতে চাইলে লুথরা জানায় তুমি সব জায়গায় নিজের অ্যাচিভমেন্টের জন্য ফার্স্ট হয়েছো, কিন্তু তোমার মধ্যে দেশপ্রেমটা নেই যেটা আছে কাবিরের মাঝে। তাই তোমার আরো সময় দরকার। কিন্তু রঘু এসব মানতে চায় না। সে জানায় নাম্বার 1 হয়েই দেখাবো। পরের দিন রঘু কাবিরকে বলে চল আমরা এখান থেকে পালিয়ে যাই। এখান থেকে পালিয়ে গিয়েই নাম্বার 1 হব। কাবির তখন জানায় আমি তোর পার্টনার গোলাম নই যে তোর কথা শুনতে হবে। এই কথাতে অনেক কষ্ট পায় রঘু। তাই বলে আমি তোকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি আর তুই কিনা আমার সাথে এমনটা করলি, তোকে নাম্বার 1 হয়েই দেখাবো। এই বলে কারাগার থেকে পালিয়ে যায়। পালানোর সময় অনেক আঘাত পায় রঘু, কিন্তু তারপরও সে দমে যায় না। ছোটবেলার
এইসব স্মৃতি কাবিরের মনে পড়ে। এরপর ফ্ল্যাশব্যাক শেষ হয়। সার্নি ফ্যামিলির প্রধান সেই শুধু এখন বেঁচে আছে, যে কিনা আবার মন্ত্রী তথা লুথরার বন্ধু। সে টিভি নিউজে বলে কাউকে সে ছাড়বে না। এর মধ্যেই কালের ইন্ডিয়ান প্রতিনিধি গোল্ডেন, যার নাম আসলে গোলাটি, সে বিক্রমকে ফোন করে বলে প্লেনে কাবিরকে মারলে না কেন। বিক্রম জানায় সে পালিয়ে গিয়েছে। গোলাটি তখন বলে নেক্সট কাবিরকে যেখানে পাবে সেখানেই মারবে। বিক্রম জানায় কাবিরকে এখন শুধু আপনার কাছেই পাওয়া যাবে, তাই যেখানে যাবেন সেখানকার ঠিকানাটা দিবেন। গোলাটি সেটা হাসিতেই উড়িয়ে দেয়, কারণ সে তো সেফ হাউসে থাকবে আর সেখানে কেউ যেতে পারবে না। কিন্তু দেখা যায় গোলাটির শিপে ঠিকই চলে আসে কাবির। তারপর এক এক করে সবাইকে মেরে গোলাটির কাছে যায়। গোলাটি তখন কালির অন্যান্য মেম্বারদের সাথে মিটিং করছিল, তো সেই মিটিংটা কাবিরও শুনতে পারে। তো সেখানে বলা হয় নেক্সট টার্গেট ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, তাকে মারতে হবে। কিন্তু পরক্ষণেই তারা কাবিরের উপস্থিতি বুঝতে পারে এবং মিটিংটি ক্লোজ করে। এরপর কাবির গোলাটিকে মারতে যাবে, ঠিক তখনই হেলিকপ্টার থেকে কাবিরকে লক্ষ্য করে গুলি চালায় বিক্রম। কিন্তু এবার কাবির বিক্রমকে রঘু বলেই ডাকে। এরপর সেখানে দুজনের পুরনো বন্ধুত্বের কথা ওঠে। এক পর্যায়ে রঘু গোলাটিকে জিজ্ঞেস করে আমি কালির জন্য এত কিছু করার পরেও কালির কোনো পদেই পেলাম না, আর কাবির কি না পেল। গোলাটি জানায় পদ পাওয়ার মতো তোমার মাঝে কোনো ক্ষমতাই নেই। এই কথা শোনার পরে রঘু গোলাটিকে মেরে ফেলে। মেরে ফেলার কারণ অবশ্য ধরতে পারে কাবির। গোলাটিকে রঘু মেরেছে, সেটা এখন সে কাবিরের উপর দোষ চাপিয়ে দিবে আর সে গোলাটির জায়গা দখল করে নিবে। কিন্তু কাবির এবার একটা জাল বিছায়। সে বলে তুমি এখন প্রধানমন্ত্রীকে নিশ্চয়ই মারতে যাবে, কিন্তু তুমি তো দলের হয়ে কাজ করো না, সবসময় নাম্বার 1 হতে চাও, কিন্তু এখন তো ঠিকই দলের হয়ে কাজ করছো। রঘু জানায় মাত্র তো ঢুকলাম, ধীরে ধীরে কালির প্রধান হব। তো কাবির জানায় 20 বছর ধরে তোমাকে খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। অন্যদিকে রঘু বলে আমি সবসময় তোমাকে চোখে চোখে রেখেছি, সবসময় খবর রাখতাম, কিন্তু একটুও মিস করিনি, তবে এখন থেকে মিস করব। এই বলে কাবিরের দিকে বন্দুক তাক করে। কাবির তখন পুরো শিপটা ব্লাস্ট করে সেখান থেকে স্পিড বোট নিয়ে পালাতে থাকলে রঘু কালির সৈন্যদের জানায় কাবির গোলাটিকে মেরে পালিয়ে যাচ্ছে। এটা শুনে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয় কাবিরের দিকে, কিন্তু কাবির এক সময় বুদ্ধির জোরে হেলিকপ্টার ড্যামেজ করে দেয়, কিন্তু রঘু পিছু ছাড়ে না। তবে কাবির তার খেলা ঠিকই দেখায়, প্যারাশুট দিয়ে উপরে উঠে চলে যায়, আর এজন্যই রঘু কাবিরকে ধরতে পারে না। এরপর সিন শিফট হয়, র অফিস দেখানো হয়। সেখানে সবাই গোলাটির মার্ডার নিয়ে কথা বলছে। সেই সময় র চিফ বিক্রমকে একটা দায়িত্ব দেয়। দায়িত্বটা হচ্ছে প্রধানমন্ত্রী একটা সম্মেলনে যাচ্ছে, সেখানে সিকিউরিটি দেবে কিনা বিক্রম। অন্যদিকে গোলাটির ক্রাইম সিনে একটা রিং দেখতে পাই কাব্যা, যেটা কিনা কাব্যাই কবিরকে দিয়েছিল। তাই সে চিফকে বলে কাবির কোথায় আছে আমি জানি। এই পর্যায়ে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, কাবির এবং কাব্যার মাঝে প্রেম ছিল। কাব্যা ওই রিং দিয়ে বিয়ের প্রপোজাল দিয়েছিল কাবিরকে, কিন্তু কাবির সেটা অ্যাকসেপ্ট করে না, কারণ সে ততদিনে রতে জয়েন করেছে। সে চায় না তার অনিশ্চিত জীবনের সাথে কাব্যা জড়াক। সে সবসময় দেশের জন্য জীবন আগে দিতে চেয়েছে, একদম কাব্যার মতো। কাব্যা এতে কষ্ট পায়, তাই সে রিংটা দিয়েই কাঁদতে কাঁদতে কাবিরের কাছ থেকে চলে আসে। তো ফ্ল্যাশব্যাক শেষ হলে প্রেজেন্ট ডে দেখানো হয়। কাব্যা প্রেজেন্ট ডেতে কাবিরের কাছে আসে। কাবির এবার তার বাবার মৃত্যু, কালী এবং বিক্রমের ব্যাপারটা কাব্যাকে জানায়। কাব্যা সব জেনে কাবিরকে বলে আমার বাবার দেশপ্রেম যেন বৃথা না যায়। এরপর সিন শিফট করে বিক্রমকে দেখানো হয়। সে এবার সরাসরি কালীর মেম্বারদের সাথে দেখা করতে আসে, এমনকি গোলাটির জায়গাতেও সে বসে। কালীর সবাই তখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে শেষ করার কন্ট্রাক্ট বিক্রমকে দেয়। বিক্রম জানায় সে এটা ভালোভাবে শেষ করতে পারবে, কিন্তু কালীর টিম মেম্বাররা আবার কাবিরকে নিয়েও ভয় করে। বিক্রম জানায় কাবিরকে আমি দেখে নেব। এরপর কাব্যাকে দেখা যায়। কাব্যা তার বাবার বন্ধু শারনকে ফোন করে বলে আঙ্কেল কাবির আমার সাথে আছে, সে আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চায়। শারন তখন তাদেরকে এক জায়গায় আসতে বলে। সেখানে আসলে তারা ফাঁদে পড়ে। কাবির তখন বুঝতে পারে সবকিছুর পেছনে আসলে এই শারন, এমনকি সে নিজেই তার ফ্যামিলিকে মারার অর্ডার দিয়েছিল। এমনকি প্রাইম মিনিস্টারকে মারার পর সে হতে চায় প্রাইম মিনিস্টার। কিন্তু তারা এই ফাঁদ থেকে কিভাবে বের হবে? সেই সময় কাবিরের ফোনে একটা মেসেজ আসে, যেটা বিপদের সময় লুথরা দিয়েছিল। লুথরা তো মৃত। তখন দেখা যায় র চিফ বিক্রান্ত কোলকে মেশিন গান নিয়ে আসতে। সে মেশিন গান দিয়ে সবাইকে মেরে ফেলে। এটা দেখে অবাক হয় কাবির। জিজ্ঞেস করে আপনি কালীর ব্যাপারে জানতেন? বিক্রান্ত জানায় তোমার আগে আমি ওই পর্যায়ে ছিলাম। লুথরা আমাকে দায়িত্ব দিয়েছিল, যেটা কিনা এখন তুমি পালন করছো। কাব্যা তখন বলে কালীর প্ল্যান এবার প্রাইম মিনিস্টারকে শেষ করা, আর এই প্রাইম মিনিস্টারের ডাভোস সফরের সিকিউরিটির দায়িত্বে আছে কিনা বিক্রম, যে কালীর মেম্বার। কাবির তখন
তখন জানায় এবার আমি বিক্রমকে দেখে নেব, সে সব সময় নাম্বার 1 হতে চেয়েছে না, সে নাম্বার 1-এই এবার দেখাবো। কাবির সেখানে তাদের চিফকে আরো বলে এই সব কিছুর পেছনে আসলে হাত রয়েছে শারনের। এর মধ্যে আহত একজনকে ফোন করে বিক্রম, সে জিজ্ঞেস করে সবাই কি খতম নাকি। জানানো হয় সব শেষ। কাবিরকে কষ্ট ছাড়া মারা হয়েছে তো। জানানো হয় হ্যাঁ। কাবির এটা শুনে কষ্ট পায়। অন্যদিকে বিক্রম বন্ধুকে হারানোর কষ্ট অনুভব করে। পরের দিন প্রাইম মিনিস্টারের ডাভিস সফরের অফিসার ইনচার্জ হয়ে বিক্রান্ত কোল আসে, আর বিক্রমকে দায়িত্ব দেওয়া হয় মন্ত্রী শারনের সিকিউরিটির দায়িত্ব, যেটা কিনা পুরোটাই প্ল্যান। তো বিক্রম এবং শারন একই গাড়িতে করে প্রকৃতি এনজয় করতে বের হয়। সেখানে শারন আবার কাবিরকে নিয়ে চিন্তায় থাকে। বিক্রম জানায় কাবির তো মারা গিয়েছে। এটা শুনে সে খুশি হয়। ঠিক তখনই কাবির স্নাইপার দিয়ে হেডশট করে শারনকে মারে। এরপর ক্যাববার ফোন থেকে কাবির শারনকে ফোন করলে সেটা ধরে বিক্রম। কাবির তখন বলে কিরকম ব্যথা লাগছে। সাথে সাথে বিক্রমকেও গুলি করে কাবির, তবে সেটা একেবারে মেরে ফেলার জন্য নয়, ভয় দেখানোর জন্য। হামলার কারণে প্রাইম মিনিস্টারের প্রোগ্রাম বন্ধ হয়, সেই সাথে মন্ত্রীর মৃত্যুর কথা এবং বিক্রম আইসিইউতে ভর্তি হওয়ার কথা বিক্রম প্রেস ব্রিফিং এ জানায়। ওইদিকে হাসপাতালে বিক্রমের জ্ঞান ফিরলে কয়েকজন মিটিং এর জন্য কালীর কাছে আসে। কালী নারাজ হয় বিক্রমের উপর। বিক্রম লাস্ট সুযোগ চায় প্রাইম মিনিস্টার এবং কাবিরকে মারার জন্য। বিক্রমকে 24 আওয়ার দেওয়া হয়। সে হাসপাতাল থেকে কাবিরকে ফোন করে বলে এবার কোনো রকিং কালী নয়, এবার সামনাসামনি আমাদের লড়াই হবে। কাবির জানায় ঠিক আছে, লোকেশন পাঠিয়ে দিস। এদিকে বিক্রান্ত কাবিরকে যেতে নিষেধ করে, কারণ একইভাবে লুথরা মারা গিয়েছে। কাব্যও বাধা দেয় কাবিরকে। কাবির বলে এবারের জাল আমার, কিচ্ছু হবে না, আপনারা প্রাইম মিনিস্টারকে নিয়ে ইন্ডিয়া ব্যাক করেন। এর মধ্যেই কাবির বিক্রমের লোকেশনে চলে আসে। সেখানে বিক্রম অর্থাৎ রাঘু কাবিরকে আইপ্যাডে প্রাইম মিনিস্টারের ট্যাপের ব্যাপারটা জানায়, যেটা আবার কাবির বিক্রান্তকে জানায়। বিক্রান্ত প্রাইম মিনিস্টারকে সেভ করার চেষ্টা করে, মূলত তারা আগে থেকেই ফোনের সাথে কানেক্টেড ছিল। এদিকে রঘু কাবিরকে মনস্টার হিসেবে সম্বোধন করে। সে বলে তুই যার কাছে যাস তাকেই গিলে ফেলিস। প্রথম তোর ভালোবাসার মানুষ নেনা, তারপর খালিদ, এমনকি বাবা সমতুল্য লুথরাকেও তুই মেরেছিস। এসব শুনে রাগে রঘুকে মারতে থাকে কাবির, কিন্তু রঘু শুধু হাসে। একসময় দুজনের মধ্যে শুরু হয় তুমুল যুদ্ধ, কেউ কাউকে ছাড় দিতে চায় না। এর মধ্যে প্লেনে উঠে বিক্রান্ত জানায় আমরা সেফ, কিন্তু কাবির রাঘুর মুখের দিকে তাকিয়ে বলে এখনো সেফ না। এটা শুনে বিমানের পাইলট সহ ক্রুকে নামিয়ে দেয়। কাবিয়া তখন প্রাইম মিনিস্টারকে নিয়ে ফ্লাই করে। এদিকে দুই বন্ধুর লড়াইয়ে কাবিরের শরীরে রড ঢুকে যায়। সেই রডেই আবার রঘুকেও নেয় কাবির। দুজনের মধ্যে আরো লড়াই চলতে থাকে। রঘুর পেটে বরফ টুকরো ঢুকে মারাত্মক আহত হয়। তখন কাবির মারাবাদ দিয়ে রঘুর কাছে ছুটে আসে। রঘু তখন বলে তুই আসলে নাম্বার 1। অন্যদিকে কাবির জানায় তুই ছাড়া আমি কিছুই না, তুই আমাকে বানিয়েছিলি। শেষ মুহূর্তে এসে দুজনেই ইমোশনাল হয়ে পড়ে। এক পর্যায়ে কাবির বলে তুই এখনো নাম্বার 1 হতে পারবি, আমি তুই একসাথে কালীকে শেষ করব। রঘু তখন বলে আগে তুই প্রাইম মিনিস্টারকে বাঁচা। এটা শোনা মাত্র আতঙ্কে পড়ে যায় বিক্রান্ত। সে মন্ত্রী শারনের লাশ চেক করে। লাশ চেক করতে গিয়ে দেখে বুক কাটা, শারনের শরীরে বম দেওয়া হয়েছিল। এটা দেখে তারা বডিটা প্লেন থেকে ফেলে দেয় এবং সাথে সাথে ব্লাস্ট হয়। এদিকে কাবির অসুস্থ রঘুকে কাঁধে নিয়ে যেতে থাকে। ইন্ডিয়া ফিরে বিক্রান্ত প্রেসে জানায় প্রাইম মিনিস্টার বিপদে পড়েছিল, কাবির এসে রক্ষা করেছে। এই মিশনে বিক্রম শহীদ হয়েছে, কিন্তু 9 মাস পর কাবিরের সাথে বিক্রম তথা রঘুকে দেখা যায়। দুজন মিলে কালীর সব দেশের মেম্বারকে একে একে করে মেরে ফেলে। মেরে ফেলা শেষ হলে রঘু কাবিরকে জিজ্ঞেস করে তুই যে সবাইকে বললি আমি মারা গিয়েছি, এখন সবাই যদি জানে আমি বেঁচে আছি তাহলে কি হবে? কাবির জানায় সবাই জানে বিক্রম মারা গিয়েছে, তুই হচ্ছিস রঘু, যে কিনা নাম্বার 1। কিন্তু রঘু তখন নাম্বার 1 বাদ দিয়ে বলে দেশ সবার আগে। কাবির জিজ্ঞেস করে তাহলে আমরা নেক্সট মিশন একসাথে করছি। রঘু জানায় তুই তো ভালোই শত্রুকে বন্ধু বানাতে পারিস। তো হ্যাপি এন্ডিং। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় ওয়ার 2 এর গল্প। তো ওয়ার 1 এবং ওয়ার 2 এর মধ্যে আমার কাছে ওয়ার ফার্স্ট ওয়ারটাই অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।